বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা তোমাদের গণিত বইয়ের 136 পৃষ্ঠাটা বের করো। 136 পৃষ্ঠার 1 নাম্বার দিয়ে দেখো লেখা আছে। 136 পৃষ্ঠার 1 নাম্বার, একটু নিচে 1 নাম্বার দিয়ে লেখা 1800, 1900 এবং 2000 সাল অধিবর্ষ ছিল কিনা তা সহপাঠীদের সাথে আলোচনা করি। আমরা এটাকে প্রশ্ন হিসেবে যদি নেই, 1800, 1900 এবং 2000 সাল অধিবর্ষ ছিল কি না তা যাচাই করি। কিভাবে যাচাই করতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে একটা জিনিস লক্ষ্য করো, 1800 সাল, এই যে 1800 আমি লিখেছি আমার খাতায়, লক্ষ্য করো 1800 এককের ঘরেও 0, দশকের ঘরেও 0। আবার 1900 সাল এককের ঘরেও 0, দশকের ঘরেও 0। 2000 সাল এককের ঘরেও 0, দশকের ঘরেও 0। আমরা এখানে দেখতেছি শতকের ঘরেও 0। আমরা সেই শতকের ঘর দেখার প্রয়োজন নাই, আমরা শুধু দেখব একক এবং দশক এই দুইটাই 0 আছে কিনা। একক দশক যদি দুইটা অঙ্কই 0 হয়, দুইটা ঘরেই যদি 0 থাকে, তাহলে সেই সালটা অধিবর্ষ কি না তা যাচাই করতে হলে আমাকে 400 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 400 দিয়ে ভাগ করতে হবে। কখন আমরা 400 দিয়ে ভাগ করব? আমরা তো অধিবর্ষ যাচাই করব 4 দিয়ে ভাগ করে। কিন্তু যখনই কোনো সালের সংখ্যাটার একক এবং দশকের ঘর এই দুটোই 0 থাকবে, একটা থাকলে হবে না। এককের ঘরে 0 কিন্তু দশকের ঘরে 0 নাই, অথবা দশকের ঘরে 0 কিন্তু এককের ঘরে নাই, তাহলে হবে না। দুটোই যদি 0 হয় তাহলে আমরা 4 দিয়ে ভাগ করে যাচাই করব না, তাহলে আমরা ভাগ করব 400 দিয়ে। যদি ভাগটা নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, মানে ভাগশেষ কোনো কিছু না থাকে, তাহলে অধিবর্ষ। আর যদি ভাগশেষ কিছু থাকে, না মিলে যায়, তাহলে অধিবর্ষ নয়। তাহলে এখন আমরা অঙ্কটা করব কিভাবে? 1800 সাল অধিবর্ষ কিনা কিভাবে যাচাই করব? 400 দিয়ে আমি যদি ভাগ করি 1800-কে, 4 বার যায়, 4 4 1600। 1800 থেকে 1600 বিয়োগ করলে অবশিষ্ট থাকে 200। যেহেতু 1800 সংখ্যাটি 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, নিঃশেষে বিভাজ্য নয় কারণ ভাগশেষ 200, ভাগশেষ 0 হইলে নিঃশেষে বিভাজ্য। যেহেতু 1800 সংখ্যাটি 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, সুতরাং 1800 সাল অধিবর্ষ নয়। এইভাবে আমরা যাচাই করব। তারপরে আমরা দেখব 1900 সাল এবং 2000 সাল। এখন আমরা দেখব 1900 সাল। 1900 সাল সেম, 400 দিয়ে ভাগ করলে 4 4 1600 আর অবশিষ্ট থাকে 300। এখন আমরা লিখব, যেহেতু 1900 সংখ্যাটি 400 দ্বারা বিভাজ্য নয়, এখানে শুধু 1800-র জায়গায় 1900 বসিয়ে দিব, আর সব এই বক্তব্যের সাথে পুরো মিল, এই জন্য আমি এখানে আর লিখে দেই নাই। যেহেতু 1900 সংখ্যাটি, এখানে আমরা লিখব 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, সুতরাং 1900 সাল অধিবর্ষ নয়। সেম। এবার আমরা দেখব 2000 সাল। 400 দিয়ে, এটারও এককের ঘর এবং দশকের ঘর দুইটাই 0, এই জন্য এটাকেও আমরা 400 দিয়ে ভাগ করব। 400 দিয়ে ভাগ করলে দেখা যাচ্ছে 5 বার গেলে 2000, মিলে গেল ভাগশেষ 0, অবশিষ্ট 0। এখন আমরা লিখব, যেহেতু 2000 সংখ্যাটি 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য, সুতরাং 2000 সাল অধিবর্ষ। এখানে শুধু আমরা কি লিখব? 9 কথাটা লিখব না, আর 1800-র জায়গায় 2000, এটা যেহেতু নিঃশেষে বিভাজ্য হয়েছে, বিভাজ্য 9 লিখব না, বিভাজ্য লিখে দাঁড়িয়ে দিব। তারপরে লিখব সুতরাং 2000 সাল অধিবর্ষ, 9 কথাটা লিখব না। তো আশা করি তোমরা এই 3টা অঙ্ক বুঝতে পেরেছ। এখানে আমরা 400 দিয়ে ভাগ করেছি। এখন আমরা এই নিয়ম থেকে অতিরিক্ত কয়েকটি অঙ্ক করব। অতিরিক্ত অধিবর্ষ কিনা
যাচাই করো। 1 নাম্বার আমার অঙ্কটা আছে 4 দিয়ে 2012, অর্থাৎ এখানে অঙ্কটা হচ্ছে 2012 সাল অধিবর্ষ কিনা যাচাই করো। এখন আমি দেখতেছি 2012 সাল, এটার একক এবং দশকের ঘরে শূন্য নাই, একক এবং দশকের ঘরে শূন্য নাই। যেহেতু একক এবং দশকের ঘরে শূন্য নাই, এই জন্য আমরা 400 দিয়ে ভাগ করব না, এবার আমরা 4 দিয়ে ভাগ করব। তো 4 দিয়ে যদি আমি ভাগ করি, ভাগটা আমি করে দেখাচ্ছি, করে দেখানোর জন্য আমি রেখে দিয়েছি। প্রথমে 4 2 এর মধ্যে যাবে না, 2 এর সাথে আরেকটা অঙ্ক নিলাম 20, 20 এর মধ্যে 4 যাবে 5 বার, 4 5 20। এখন 20 বিয়োগ করলে তো শূন্য থাকবে, শূন্য আমরা লিখবো না কারণ উপরে আরো অঙ্ক রয়ে গেছে। 1 আমরা এখানে নামাইলাম, 1 এর মধ্যে 4 শূন্য বার যায়, ভাগফলে 0, এখানে 0 1। এবার 2 নামাবো, 3 4 12, কি হলো? নিঃশেষে বিভাজ্য হয়ে গেল, ভাগশেষ 0। এই জন্য আমরা লিখব 2012 সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, সুতরাং 2012 সালটি অধিবর্ষ। এই 2012 সাল অধিবর্ষ কিনা আমরা এইভাবে যাচাই করে এইভাবে লিখব। এবার আমরা 1987 সাল অধিবর্ষ কিনা এটা করব। এটা করার জন্য আমরা দেখব একক এবং দশকের ঘরে শূন্য নেই। এই জন্য আমরা কি করব? শূন্য না থাকলে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে 4 19 এর মধ্যে যাবে 4 বার, 4 4 16, 3 থাকবে বিয়োগ করলে, এবার 8 নিয়ে আসব, 4 নং 36, 2 থাকবে, এবার 7 আসবে 27, 4 6 24, অবশিষ্ট থাকে 3। যেহেতু তাহলে অবশিষ্ট যদি 3 থাকে তাহলে তো নিঃশেষে বিভাজ্য নয়, তার জন্য আমরা লিখব যেহেতু, এটা যেহেতু চিহ্ন, যেহেতু চিহ্ন এইভাবে, যেহেতু 1987 সংখ্যাটি, যে তোমরা এইখানেও যেহেতু দিয়ে নেও, যেহেতু এইভাবে উল্টা, সুতরাং এর উল্টা হচ্ছে যেহেতু। যেহেতু 1987 সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, কারণ 3 অবশিষ্ট, এজন্য নিঃশেষে বিভাজ্য নয়। নিঃশেষে বিভাজ্য যদি না হয় তাহলে আমরা লিখব সুতরাং 1987 সালটি অধিবর্ষ নয়। নিঃশেষে বিভাজ্য নয়, অধিবর্ষও নয়, নিঃশেষে বিভাজ্য, অধিবর্ষ। এবার আমরা 1660 সাল অধিবর্ষ কিনা সেটা যাচাই করব। তো এখন দেখি 1660 সাল, এটার একক এবং দশকের ঘরে শূন্য আছে কিনা। এটার এককের ঘরে শূন্য, কিন্তু দশকের ঘরে শূন্য নাই। কিন্তু আমার দরকার কি, দুইটাই যদি শূন্য হয়, একক এবং দশক, তাহলে আমরা 400 দিয়ে ভাগ করব। কিন্তু দুইটাই যদি শূন্য না থাকে, একটা থাকে, তাহলেও আমরা 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে যদি আমরা ভাগ করি, 4 4 16, এবার এই 6 আনবো, 4 একে 4, এবার 2, এবার 0 আনবো, 4 5 20, নিঃশেষে বিভাজ্য। এখন আমরা এই বক্তব্যটা লিখে দিব। যেহেতু এটা নিঃশেষে বিভাজ্য, এই জন্য আমরা লিখব যেহেতু 1660 সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, সুতরাং 1660 সালটি অধিবর্ষ। তোমরা নিজেরা এই কথাটা ঠিক এটার মতো লিখে নিবে। এখানে যেভাবে লেখা বক্তব্যটা, শুধু এখানে কি হবে, 2012 পরিবর্তে 1660 হবে। আশা করি তোমরা এবার কোনটা 4 দিয়ে ভাগ করে যাচাই করতে হবে এবং কোনটা 400 দিয়ে ভাগ করে যাচাই করতে হবে, এবং কখন এটা লিপিয়ার বা অধিবর্ষ হবে, কখন হবে না, সেটা ভালোভাবেই বুঝতে পেরেছ। এরপরে আমরা চলে যাই। এখন আমরা 136 পৃষ্ঠার দেখো 1 নাম্বার দিয়ে এরকম বক্সের ভিতরে 1 নাম্বারটা লেখা আছে নিচের দিকে। সেইখানে 136 পৃষ্ঠার নিচের দিকে এখানে প্রশ্নটাতে এরকম লেখা, নিচের সালগুলোর ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল। নিচের সালগুলোর ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল।
এখানে আমরা একটু চিন্তা করব, জিনিসটা সহজ, একটু আগে চিন্তা করে নিই। ফেব্রুয়ারি মাস, এই 1918 সালের ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল, এইটা উত্তরটা বের করার আগে আমাকে আগে দেখতে হবে যে 1918 সালটা কি অধিবর্ষ ছিল অথবা লিপিয়ার ছিল নাকি লিপিয়ার ছিল না, অধিবর্ষ নাকি অধিবর্ষ নয়। এইটা যদি আমি বের করতে পারি তাহলে আমরা কিন্তু এটা জানি যে অধিবর্ষের ফেব্রুয়ারি মাস 29 দিনে, আর অধিবর্ষ না হলে ফেব্রুয়ারি মাস 28 দিনে। আবার শুনে রাখো, অধিবর্ষের ফেব্রুয়ারি মাস 29 দিনে, অধিবর্ষ না হলে ফেব্রুয়ারি মাস 28 দিনে। যেহেতু আমাদেরকে বলছে যে এই সাল 1918 সালের ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল, তাহলে আমরা দেখব আগে 1918 সাল লিপিয়ার নাকি লিপিয়ার নয়। এর জন্য আমাকে যাচাই করতে হবে এটা অধিবর্ষ বা অধিবর্ষ নয়। কিভাবে যাচাই করব? 1918 যেহেতু একক এবং দশকের ঘর দুইটাই শূন্য নাই, এই জন্য আমরা 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করে দেখা গেছে অবশিষ্ট 2 অর্থাৎ নিঃশেষে বিভাজ্য 9। তাহলে এখানে আমরা লিখব 1918 সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য 9। 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য 9 বা শুধু বিভাজ্য 9 লিখলেও হবে। অর্থাৎ 1918 সাল অধিবর্ষ নয়, যেহেতু 4 দ্বারা বিভাজ্য নয় তাহলে অধিবর্ষ নয়। অতএব 1918 সালের ফেব্রুয়ারি মাস 28 দিনে ছিল। আর যদি এটা অধিবর্ষ হইতো তাহলে 29 দিনে হইতো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার আমরা ওইখান থেকে 2 নাম্বার অঙ্কটা, সেখানে দেওয়া আছে 1984 সাল। তো 1984 সালের ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল এটা আমরা যাচাই করব। তার আগে আমরা 1984-কে 4 দিয়ে ভাগ করব, যেহেতু একক দশকের ঘরে শূন্য নেই। 4 দিয়ে ভাগ করে দেখা গেল যে এটা নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে, এর অবশিষ্ট কিছু নেই। যেহেতু নিঃশেষে বিভাজ্য, এই জন্য আমরা বক্তব্যটা এইভাবে লিখব, 1984 সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ 1984 সাল অধিবর্ষ। যেহেতু নিঃশেষে বিভাজ্য এই জন্য অধিবর্ষ। অতএব 1984 সালের ফেব্রুয়ারি মাস 29 দিনে ছিল। কারণ কি? আমরা তো আগেই বলেছি অধিবর্ষের ফেব্রুয়ারি মাস 29 দিনে, অধিবর্ষ না হলে ফেব্রুয়ারি মাস 28 দিনে। এখানে যেহেতু 1984 সাল অধিবর্ষ, অতএব 1984 সালের ফেব্রুয়ারি মাস 29 দিনে ছিল। এবার আমরা পরের অঙ্কটা অর্থাৎ 3 নম্বরে দেখব। সেখানে আছে 1920 সাল। এখন 1920 সালের ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল? 1920 একক এবং দশকের ঘর দুইটাই কিন্তু শূন্য নেই, এই জন্য আমরা 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে আমরা 1920-কে ভাগ করে দেখলাম, শেষে গিয়ে কোনো অবশিষ্ট নেই, ভাগশেষ শূন্য। যেহেতু ভাগশেষ শূন্য, এই জন্য 1920 সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ 1920 সাল অধিবর্ষ। যেহেতু 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, এই জন্য এটা অধিবর্ষ। আর অধিবর্ষের ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? অধিবর্ষের ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়। অতএব 1920 সালের ফেব্রুয়ারি মাস 29 দিনে ছিল। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এরপরের ক্লাসে আমি এই ধরনের আরো কয়েকটা অতিরিক্ত অঙ্ক করাবো। এভাবে আমি সময় চ্যাপ্টারটা তোমাদের শেষ করবো আস্তে আস্তে ইনশাল্লাহ। তো তোমরা সবাই এই আজকের অঙ্কগুলো প্রত্যেকটা 2 বার করে করবে, এটা তোমাদের HW। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।